হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাংলা ভাষার উৎপত্তির ইতিহাস এবং এই ইতিহাসে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। এখানে প্রথমত আমরা বাংলা ভাষার যে উৎপত্তির যে ধারা সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। প্রধান যে ভাষা ছিল সেটা হলো ইন্দো ইউরোপীয়। সেখান থেকে পরিবর্তিত হয়ে শতম ভাষা তৈরি হয়। সেই শতম ভাষা বিবর্তিত হয়ে আর্য বা বৈদিক ভাষা উৎপত্তি লাভ করে। সেই আর্য বা বৈদিক ভাষা থেকে বিবর্তিত হয়ে পালি বা প্রাকৃত ভাষা উৎপত্তি লাভ করে। পালি এবং প্রাকৃত ভাষা আবার বিবর্তিত হয়ে অপভ্রংশ এবং অপভ্রংশ থেকে সর্বশেষে বাংলা ভাষার উৎপত্তি লাভ হয়। তো এখানে আমরা কিছু ইতিহাস জানার চেষ্টা করি। ইন্দো ইউরোপীয় বলতে বোঝায় ইন্দো মূলত ইন্ডিয়াকে ইন্দো বলা হতো। পূর্বে কিছু দেশ ইন্ডিয়াকে ইন্ডিয়া বলতে পারত না, তারা ইন্দো বলতো। তো সুতরাং ইন্ডিয়া থেকে ইউরোপ পর্যন্ত যে মধ্যবর্তী অঞ্চলটা আছে সেটাকে ইন্দো ইউরোপীয় অঞ্চল বলা হয় এবং এই অঞ্চলের মানুষের যে ভাষা সেটাকে ইন্দো ইউরোপীয় বলা হয় এবং এটি হলো বাংলা ভাষার প্রধান যে উৎপত্তি স্থল বা উৎপত্তি ভাষা এইটি। এই ইন্দো ইউরোপীয় ভাষা ২ টা ভাগে বিভক্ত হয়। একটা হলো কেন্তুম আরেকটা শতম। কেন্তুম যে ভাগটা সেটা ইউরোপের যে অঞ্চলগুলো, যে দেশগুলো সেদিকে বিবর্তিত হয়, বিভিন্ন ভাষার উৎপত্তি লাভ হয় এবং শতম থেকে আমাদের যে ইন্দো ইউরোপীয় অঞ্চলের পূর্ব দিকের যে অঞ্চলগুলো, এই অঞ্চলে যে ভাষাগুলো সেগুলোর উৎপত্তি লাভ করে। শতম থেকে আমাদের যদি বাংলা ভাষা ধারাটা দেখা যায় তো এখানে আর্য ভাষা বা বৈদিক ভাষা উৎপত্তি লাভ করে। ইরানীদের মূলত পূর্বে আর্য বলা হতো বা ইরানীয় বলা হতো। তো তাদের যে ভাষাটা ছিল সেই ভাষাটাকে বলা হয় আর্য ভাষা এবং তাদের যে ধর্মগ্রন্থ সেই ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। তো বেদের ভাষাটাকে বৈদিক ভাষা বলা হয়। এখানে আরেকটা বিষয় দ্রষ্টব্য যে আ বেদের যে ভাষাটা মানুষের মুখে ব্যবহৃত হতে এটা বিবর্তন হওয়ার একটা প্রবণতা দেখা যায়। যার ফলে ধর্মগ্রন্থর যে ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা দেখা যায়। তো এই অপব্যাখ্যা রোধ করার জন্য পাণিনি, তিনি ব্যাকরণবিদ, সেই সময়ে তিনি একটা উদ্যোগ হাতে নেন যে এই বেদের যে ভাষাটাকে সে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে এবং একটা আ সুন্দর কাঠামো দেওয়ার চেষ্টা করেন। আ যেটাকে আমরা সংস্কৃত ভাষা বলি। অর্থাৎ সংস্কৃত বলতে এখানে বোঝায় যে সংস্কারকৃত ভাষা। আ সুতরাং এই সংস্কৃত ভাষাটা ব্যাকরণের নিয়ম দিয়ে সিদ্ধ করা ছিলেন। তো এই ব্যাকরণ দ্বারা বাঁধা নিয়ম করা যে ভাষাটা সেটা সাধারণ মানুষ আবার ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করত না। তাদের কাছে খুব কঠিন লাগতো। তো তারা এই সংস্কৃত ভাষাটাকে নিজের করে বলতে দেখা যায় যে এখানে পালি ভাষার উৎপত্তি লাভ হয়। এটা ন্যাচারালি এবং সাধারণ মানুষ যে ভাষায় কথা বলতো সেটাকে প্রাকৃত ভাষা বলা হতো। প্রাকৃত বলতে এটা ন্যাচারালি যে ভাষাটা মানুষ একে অপরের সাথে কনভারসেশন করতে ব্যবহার করত। এজন্য এটাকে প্রাকৃত ভাষা বলা হতো। সেই প্রাকৃত ভাষা আবার কালে ক্রমে এবং স্থানের পরিবর্তনের কারণে দেখা গেছে যে এটা বিভিন্নভাবে ভেঙে টুকরো হয়ে যায় বা আলাদা অংশে বিভক্ত হয়ে যায়। তো এটাকে আমরা অপভ্রংশ বলতেছি। অপভ্রংশ এই শব্দটাকে বুঝতে গেলে যেমন আমরা অপমৃত্যু বলি, হঠাৎ করে যদি মৃত্যু হয় বা কোনো আ বিশেষ কোনো কারণ যেটা আসলে হওয়ার কথা না, তো সেটাকে আমরা অপমৃত্যু বলি। এই ঠিক একইভাবে অপভ্রংশ যে আ মূলত এটা অপভাবে ভেঙে গেছে। এই অপভ্রংশ থেকেই পরবর্তীতে বাংলা ভাষার উৎপত্তি লাভ করে। এর মাঝে কিছু কথা আরো বলা যেতে পারে। যেমন প্রাকৃত ভাষাটা আমাদের আ দেশের যে প্রখ্যাত ব্যাকরণবিদ বা ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ওনারা ২ টা ভাগে বিভক্তর কথা বলছেন। একজন বলছেন যে এটা গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি লাভ করছে। যেমন গৌড়ীয় প্রাকৃত, তারপরে গৌড়ীয় অপভ্রংশ, তারপরে বাংলা। আ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় উনি আবার বলছেন যে
মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি লাভ করছেন। ২ টাই যথাযথ। আমরা আমাদের যৌক্তিকতা দিয়ে যেটা আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে এবং পরীক্ষায় আ যে উত্তরটা এখানে থাকবে সেটাই আমরা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা দেখি বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ, যেমন আমি বললাম ইন্দো ইউরোপীয়, শতম, আর্য, সংস্কৃত, পালি। আ আমরা সংস্কৃত ভাষার যে আ ব্যাখ্যাটা আমরা সেটা শুনছি। তো পালি এখানে আমরা মূলত আ পঙ্কোক্তি বা সারি বা পবিত্র পাঠ্য নিয়ম বলতে আমরা বুঝাইতাম বা এটা বোঝানো হতো। বিশেষ করে গৌতম বুদ্ধ এই ভাষায় অনুপ্রাণিত হয়ে তিনি ধর্ম প্রচার করা শুরু করেন। এটা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল এবং সহজ সরল ভাষা ছিল। এইজন্য তিনি তার ধর্ম আ গ্রন্থ ত্রিপিটক এই পালি ভাষায় আ পরবর্তীতে লিখা হয়। আর প্রাকৃত এটা বললাম যে ন্যাচারালি আমরা মানুষ যারা ওই সময় ছিল ব্যবহার করত যে ভাষা, সেটা প্রাকৃত ভাষা। এই প্রাকৃত ভাষা গৌড় অঞ্চলে যে মানুষজন, গৌড় অঞ্চল বলতে বোঝায় মালদহ, মুর্শিদাবাদ, চাঁপাইনবাবগঞ্জ। এই অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলত সেটাকে গৌড়ীয় প্রাকৃত বলা হতো। তো গৌড়ীয় প্রাকৃতটাই পরবর্তীতে বিবর্তিত হয়ে বিকৃত হয়ে গৌড়ীয় অপভ্রংশ তৈরি করে। আ আর অপরদিকে যারা মগধ অঞ্চলের মানুষ ছিলেন, মগধ বলতে বিশেষ করে আম আ যে গৌড়ের উপরের যে অংশটা, মগধ অঞ্চল সেইটা, এই অঞ্চলের মানুষজন যে ভাষায় কথা বলতো সেটাকে মাগধী প্রাকৃত বলা হতো এবং এটা পরবর্তীতে বিবর্তিত হয়ে বা বিকৃত হয়ে মাগধী অপভ্রংশ পরিণত হয়। আ এই অপভ্রংশ এবং বাংলা ভাষার মাঝামাঝি একটা সময়ে এক ধরনের ভাষা তৈরি হয় যেটাকে বঙ্গ কামরূপী বলা হয়। বঙ্গ কামরূপী হইল যে বঙ্গ এবং কামরূপ অঞ্চলের যে মানুষজন যে ভাষায় কথা বলতো সেটাকে বঙ্গ কামরূপী বলা হয়। বঙ্গ বলতে মূলত বুঝায় যে বর্তমানে যে আ ভাষাভাষী বাংলা ভাষাভাষী যে অঞ্চলটা আছে এর দক্ষিণ এবং পূর্ব অঞ্চলটাকে বঙ্গ বলা হয়। আর কামরূপ হলো উত্তরবঙ্গ ও আসাম, প্রাচীন আসাম এই অঞ্চলটাকে কামরূপ বলা হয়। তো এই অঞ্চলের মানুষজন যে ভাষায় কথা বলে এবং আ বঙ্গ অঞ্চলে যে মানুষজন যে ভাষায় কথা বলে তার সম্মিলিত রূপ হলো বঙ্গ কামরূপী। পরবর্তীতে এটা ২ টা ভাগে ভাগ হয়। একটা হলো বাংলা ভাষা উৎপত্তি লাভ করে। আরেকটা হলো কামরূপ অঞ্চলে অসমীয়া ভাষা আ উৎপত্তি লাভ করে। এই হলো আজকের বিষয়। আশা করতেছি আপনারা আ বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।